জামাত শিবির হচ্ছে বাংলাদেশের সেটেলার, তারা উদ্বাস্তু। এই জামাত শিবির হিজবুত তাহরির বাংলাদেশের না। আমি যদি কোনোদিন, আমাকে যদি জিজ্ঞেস করো, আমি যদি কোনোদিন রাষ্ট্রপ্রধান হইতাম, আমি সবার আগে এদের নাগরিকত্ব বাতিল করে লাফ মেরে বাংলাদেশ থেকে এদেরকে বাইর করে দেবো, যেটা বঙ্গবন্ধু করছিল গোলাম আজমদেরকে। কারণ এই দেশে পাহাড়ি বাংলাদেশি, এই দেশের হিন্দু বাংলাদেশি, মুসলিম বাংলাদেশি, কিন্তু জামাত শিবির বাংলাদেশি না। কারণ ওরা রাজাকারের বাচ্চা, ওরা ছিল পাকিস্তানের সাথে। একই সাথে আমি সরি টু সে যে রাজা ত্রিদীপ রায় সেও হচ্ছে রাজাকার, তার গোষ্ঠীকেও আমি বাংলাদেশে রাখতে চাই না। কিন্তু আনফর্চুনেটলি ত্রিদীপ রায়ের ফ্যামিলি নিয়ে কিছু বললে বলে যে না, ওনারা এই না সেই না, ওনারা থাকতে পারবে না কেন? এই ত্রিদীপ রায়ের নেতৃত্বে বাংলাদেশে এই রাজাকাররা সেখানে বাসা বাঁধছিল ওই জায়গাটাতে। কেন? পাহাড়ের জনগোষ্ঠী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করে নাই? অসংখ্য মুক্তিযোদ্ধা আছে পাহাড়ে, বা চাকমা, মারমা, মগ, মুরং, সাঁওতাল। সুতরাং আমার কথা হচ্ছে কনসেপ্ট অফ বাংলাদেশ এটা ঢুকা দিতে হবে। যে যার রেস, যে যার জাত, এগুলো সবকিছু নিয়ে থাকবে। এটাই হচ্ছে আমার কথা। আমার প্রথম ব্যাপার হচ্ছে, আপনি বাংলাদেশের এই ভূখণ্ডের একজন নাগরিক, আপনি নিজেকে সংখ্যালঘু বলে অভিহিত করছেন কেন? প্রথম কথা, সংখ্যালঘু মানে কি আপনি সংখ্যায় কম এই কারণে বলছেন? আপনি যখন একটা রাষ্ট্রের একজন নাগরিক, একটা প্রাউড নাগরিক হয়ে এই দেশের হিস্সা, এই দেশের একটা ইঞ্চি মাটি আপনারও অধিকার, আপনার বাবা মা 14 গোষ্ঠী যখন এইখানে, এই রাষ্ট্র আপনার, সেই রাষ্ট্রে আপনি সংখ্যাতে কম বলে নিজেকে বারবার সংখ্যালঘু বলাটাই হচ্ছে সেলফ ইনক্রিমিনেট করা। নাম্বার 1, নিজেকে আপনি সংখ্যালঘু বলে ছোট করছেন। নাম্বার 1, আপনি সেটেলারের কথা বলেছেন, যেভাবে সেটেলারের কথা বলেছেন আমি এটার সাথে একমত না। বিকজ একটা রাষ্ট্রে একজন, এই রাষ্ট্রটা আমাদের সবার, সেইখানে একটা অংশের নাম সেটেলার কেন হবে? আমার রাষ্ট্রে আমি যেইখানে খুশি সেখানে থাকতে পারবো, সেই থাকাটাকে আমাকে সেটেলার বলা হচ্ছে। ইয়েস, আমি আসতেছি, আমি নিজে যখন অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি সেখানে ইন্ডিজিনাস পিপলদের প্রতি একটা আলাদা রাইটস থাকে, আমি আসতেছি। একইভাবে আমরা কিন্তু এই সেটেলার কথাটা বলেও আমাদের রাষ্ট্রের একটা অংশকে আমরা অনেক ছোট করে দেখি। নাম্বার 1, বলা হয়ে থাকে যে সেটেলারদেরকে পাহাড়ের যারা অধিবাসী আছেন, সেখানে যারা আছেন, সেখানে নিয়ে যাওয়ার ফলে তাদের এখানে জমিকে দখল করা হয়েছে। আমি আসছি সেই কথাতে। প্রথমে আমার একটা কথা হচ্ছে যে, যেই জনগোষ্ঠীকে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, মুসলিম বলবো না, মুসলিম যেহেতু সংখ্যাতে অনেক বেশি, তাদের প্রশ্নটা হয়তো আসে না, যাদের সংখ্যাকে কম হিসেবে যাদেরকে এই ডিমিন করবার, সেলফ ডিমেন্ড করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আমরা সংখ্যায় কম, আমরা সংখ্যায় কম, আমার কাছে মনে হয় প্রথমে সেলফ রেসপেক্ট বাড়ানো প্রয়োজন। নাম্বার 1, দেখেন, বাংলাদেশকে গত স্বাধীনতার পর থেকে একটা লম্বা সময় অস্থিতিশীল হয়েছে সবভাবে, পাহাড় এবং সমতলে। এই সমতলে জামাত শিবির, হিজবুত তাহরির থেকে শুরু করে মৌলবাদীরা যখন এই দেশকে টেরোরাইজ করছে, আমরা তাদেরকে কিভাবে ডিল করছি। একইভাবে এই পাহাড়ে যখন শান্তি বাহিনী এবং অন্যান্য গোষ্ঠী, বা একদম রিসেন্টলি কুকি চীন যখন বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইছে, তখন আমাদের সম্মিলিত ভয়েসটা কি ছিল? আমরা মনে করি যে যেহেতু কুকি চীন করতেছে, তাহলে মানে সব পাহাড়ের লোকজন করতেছে। আবার যখন এখানে জামাত শিবির এখানে করতেছে, তখন আমরা মনে করি মনে হয় এটা সব সমতলের লোকেরা করতেছে। মনে হচ্ছে আমরা সম্মিলিতভাবে দায়িত্ব নেই না। আমি যেদিন থেকে মনে করব যে আমার ছোটবেলার বন্ধু ছিল আপনার প্রাবো চাকমা, যেদিন থেকে মনে করব প্রাবো চাকমা আমার ভাই, যেদিন থেকে মনে করব সন্তুল আরমা আমার ভাই, সন্তুল আরমা আমার শত্রু না, যেদিন থেকে আমি মনে করব যে পাহাড়ে যারা আছে তারা আমার ভাই, হ্যাঁ, তার জাতীয়তা, সে হচ্ছে, তার বিভিন্ন জাতীয়তা থাকতে পারে, ভূখণ্ডের নাগরিক হিসেবে সে বাংলাদেশি, এইটা আমাকে নিশ্চিত করতে হবে যে সে যেই পরিবেশে বড় হয়েছে, তাকে যেইভাবে তার খাদ্যাভ্যাস, তার মাতৃভাষা, যতদিন পর্যন্ত আমরা এগুলোকে রেসপেক্ট করতে না পারবো, আমরা কি এখনো পর্যন্ত পাহাড়ে যারা জন্মেছে তাদের মাতৃভাষাকে পুরোপুরি নিশ্চিত করতে পারছি? আমরা কি তাদের জন্য আধুনিক চিকিৎসা, আধুনিক কৃষি ব্যবস্থা, আধুনিক বিশ্ববিদ্যালয়, এগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি? আমি এইটা শুনেছি যে পাহাড় অঞ্চলে একটা ইউনিভার্সিটি করতে গেলে, একটা মেডিকেল করতে গেলে সেখানকার অনেক মানুষ বাধা দেয়। তারা বলে আপনারা এখানে এসে আমাদেরকে, আমার কথা হইতেছে যে মানে
এইটা কেন হবে? আপনারা কি কখনো এটা প্রতিবাদ করেছেন যে পাহাড় অঞ্চলে একটা ইউনিভার্সিটি করতে গেলে সেখানকার লোকেরা এসে সন্ত্রাসীদের বাধা দেয়, বলে যে সমতলের লোকেরা এসে তোমাদেরকে দখল করে নিবে? তাহলে আজীবন কি পাহাড়ের মানুষ এমনই থাকবে? তাদের কৃষ্টি, তাদের কালচারকে রক্ষা করে তাদেরকে আমরা আধুনিক যুগে নিয়ে যাব না? এই জিনিসটাতে আপনাদের সোচ্চার হওয়া উচিত। একইভাবে পাহাড়ের একটা মানুষের গায়ে যদি কোনোদিন কোনো অন্যায্য টাচ পড়ে, কোনো মানুষকে যদি সেখানে রাষ্ট্র কোনো নিপীড়ন করে, তাহলে সেটার ব্যাপারে সবাইকে সোচ্চার হইতে হবে। আমি এইটা মানতে খুবই নারাজ যে পাহাড়ে কোনো সমতল যাইতে পারবে না। আমি খুব লক্ষ্য করেছি একটা ব্যাপার, এবং আমি জানি না যে আপনার মতামত কি। আমি পাহাড়ের অনেক অঞ্চলের কাছে শুনেছি যে এখানে সেটেলাররা কেন আসবে, বাঙালি কেন আসবে? তাহলে পাহাড়ের অঞ্চলের অনেক মানুষ, আমি যে অঞ্চলে বাস করি, আমি যে ঢাকায়, সেখানে পাহাড়ের অনেক মানুষ বাস করে। আমি যদি বলি পাহাড়ের লোকেরা ঢাকাতে কেন আসবে, এটা একটা অন্যায় কথা। এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চিতে যেমন প্রাবো চাকমা থাকতে পারবে, যেমন সন্তু লারমা থাকতে পারবে, ঠিক নিজুম মজুমদারও বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিতে সে তার ঘর বানাইতে পারবে লিগাল ওয়েতে। একজন পাহাড়ের যে ভদ্রলোক, তিনি জুম চাষ করেন, এটা তার সারা জীবন তিনি সেটা শিখেছেন। তার যে পাহাড়ের ইকোসিস্টেম, সেটাকে আমি নষ্ট করব না, আমাকে ওইটা মেনটেন করতে হবে। ওইটা প্রিজার্ভ করলে ওইটা ক্ষতি না। কিন্তু ওইখানে কোনো মানুষ গেলেই দেখলাম যে পাহাড়ের অনেক মানুষ খুব বিরক্ত হইতে থাকে। এটা কেন হবে? সেখানে দিনের পর দিন শান্তি বাহিনীরা আর্মির লোকজনদেরকে, আর্মিরা ওইখানে, আমি একটা কথা খুবই মানতে নারাজ, সেনাবাহিনীকে অত্যন্ত দানব হিসেবে দেখানো হয়। সেনাবাহিনীর ব্যাপারে আমার ভয়ানক লেভেলের রাগ আছে। সেনাবাহিনীর বেইমানি, সেনাবাহিনীর ইত্রামি, মধ্যযুগের দিকে তাদের ক্রমাগত যাত্রা, তাদের ভেতর তাদের হিজবুত তাহরির হয়ে ওঠা, তাদের জামাতি হয়ে ওঠা, এগুলো সমস্ত কিছু ছাপিয়ে পাহাড়ে যখন তারা ডিউটি করতে যায়, আমি লক্ষ্য করেছি যে তাদেরকে দানব হিসেবে দেখানো হয়। তারা কি, আমি কখনো মনে করি না যে তারা সেখানে দানবগিরি করতে যায়। শান্তি বাহিনীর লোকেরা কি নৃশংসভাবে সেনাবাহিনীর লোকজনদেরকে হত্যা করেছে, আপনি সেটা জানেন। এবং একইভাবে সেনাবাহিনীর লোকেরাও যদি ওখানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, তার জবাব দিতে হবে। আমার কথা হচ্ছে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করতে হবে। আমি এইটা যেন না হয় পাহাড়ের লোকেরা বলবে এটা আমাদের অঞ্চল, এটা আমি আলাদা রাষ্ট্র চাই, বাঙালিরা বলবে এটা আমাদের। নো, সব কিছু আমাদের, কিন্তু প্রত্যেকে যা রেসপেক্ট দিতে হবে। লেটস সে আপনি অনুগ্রহ করে নিজেদেরকে সংখ্যালঘু, আমি এই সংখ্যালঘু শব্দটা শুনলে আমার মাথাতে টং করে উঠে। সংখ্যালঘু আবার কি জিনিস? একজন শিখ, একজন ইহুদিও যদি বাংলাদেশে থাকে, এই রাষ্ট্র তারও। ইসরায়েলে কি হয়েছে আই ডোন্ট কেয়ার। এই রাষ্ট্রে যদি একজন ইহুদি থাকে, একজন কাদিয়ানি থাকে, একজন শিয়া থাকে, এই রাষ্ট্র তার। সিম্পল অ্যাজ দ্যাট। আমরা প্রত্যেকে মিলে এই রাষ্ট্র করেছি। প্রত্যেকটা মানুষের অধিকার আমাকে নিশ্চিত করতে হবে। কিন্তু এইটাও ঠিক, কেউ যেন কারো ধর্ম অনুভূতিতে আঘাত না দেয়, কষ্ট না দেয়, তাই না? এটাই হওয়া উচিত। একটা, আমি 25 বছর 23 বছর আজকে আমি দেশের ওয়েস্টে, আমি ওয়েস্ট থেকে কি নিয়েছি? আমি ওয়েস্ট থেকে নিয়েছি একটা টলারেন্ট সোসাইটি, একটা ডাইভার্সিটি। অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটা মানুষ আছে, আমি হয়তো আপনাকে পছন্দ করি না, কিন্তু আমাকে এইটা শিখতে হবে যে উনাকে পছন্দ না করলেও উনাকে আমার সহ্য করতে হবে, উনাকে রেসপেক্ট করতে হবে। দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্ন। সো পাহাড়ের অধিবাসীদের প্রতি যা হয়েছে গত কয়েক সপ্তাহে, এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, ভয়ানক একটা ব্যাপার। এই পাহাড় অঞ্চলে দিনের পর দিন আমরা দেখেছি জামাত শিবিরের সেখানে, মানে উই পোকা যেরকম বাসা বাঁধে, পুরো পাহাড়ে জামাত শিবির বাসা বেঁধেছে। তারা এসো গাছ লাগাই, এসো সাঁতার কাটি, বিভিন্ন তারপরে পাহাড়ি ছাত্র পরিষদ, এগুলোর নাম দিয়ে তারা দিনের পর দিন জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেছে।